জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স, রিসেন্টলি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা ইউজিসি ভারতের কলেজ বা ইউনিভার্সিটির ক্যাম্পাসে কাস্ট বা জাতপাত সম্পর্কিত বিষয়ে এমন একটা বিতর্কিত রেগুলেশন বা নিয়ম নিয়ে এসেছে যে গোটা ভারতে প্রতিবাদের ঝড় উঠেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া তো উত্তাল হয়ে উঠেছে। আর এই বিতর্কের তীব্রতা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে অবশেষে সুপ্রিম কোর্টকে পর্যন্ত প্রণোদিত হয়ে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হয়েছে। এখন সমস্যা হলো এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইউটিউবে যে ভিডিওগুলো বানানো হচ্ছে তাতে কেউই কিন্তু সমস্যার গোড়ার কথা বলছে না, উল্টে বিষয়টাকে যে যার মতো করে এমনভাবে ব্যাখ্যা করছে যে বিষয়টা আরও বেশি জটিল, আরও বেশি বিভ্রান্তিকর হয়ে যাচ্ছে। এমনিতেই ভারতের জাতপাতের বিষয়টা অত্যন্ত জটিল, অত্যন্ত সেন্সিটিভ, তার ওপরে ভুল ব্যাখ্যার জন্য বিষয়টা আরও সেন্সিটিভ, আরও জটিল হয়ে যাচ্ছে। এই অবস্থায় একজন শিক্ষক হিসাবে এটা আমার দায়িত্ব যে আবেগ এবং পক্ষপাতকে বাইরে রেখে এই বিষয়টা গভীরে গিয়ে বিশ্লেষণ করা, আপনাদেরকে বুঝিয়ে বলা যে এই সমস্যার গোড়া কোথায়, কোথায় ভুল হচ্ছে এবং কি করলে এর সমাধান আসবে। ধৃষ্টতা মর্যাদা করবেন একজন শিক্ষক হিসাবে, এটা আমি আমার দায়িত্ব বলে মনে করি বলেই আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তো চলুন শুরু থেকে শুরু করি আজকের এই গভীর এবং স্পষ্ট বিশ্লেষণ। দেখুন, আলোচনার শুরুতেই আমাদের জানতে হবে যে ইউজিসি কি। ইউজিসি হলো ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। এটা ভারতের মিনিস্ট্রি অফ এডুকেশনের অধীনে একটা কেন্দ্র সরকারি সংস্থা, যারা ভারতের কলেজ এবং ইউনিভার্সিটিগুলোর জন্য নিয়ম কানুন তৈরি করে, বলা ভালো কলেজ এবং ইউনিভার্সিটিগুলোকে দেখাশোনা করে। এখন 2026 সালের শুরুতে মানে জানুয়ারি মাসে এই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ইউজিসি ভারতের সব বিশ্ববিদ্যালয় এবং সব কলেজের জন্য একটা নতুন নিয়ম চালু করে, যার নাম প্রমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন রেগুলেশনস। এটাকে বাংলায় ট্রান্সলেট করলে দাঁড়ায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমতা প্রতিষ্ঠার জন্য প্রণীত নিয়মাবলী। এই আইনের এই ইকুইটি বা সমতা, এই শব্দটাকে মনে রাখুন, এটা নিয়েই কিন্তু যত গণ্ডগোল। যাই হোক, হঠাৎ কেন এই নিয়ম? এই নিয়মের মূল উদ্দেশ্য হলো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাত, লিঙ্গ, ধর্ম, শারীরিক অক্ষমতা বা সামাজিক পরিচয়ের কারণে যেন কোনো বৈষম্য না হয় সেটার খেয়াল রাখা। এখন যদি আপনি জানতে চান যে জাতপাত নিয়ে ভারতের কলেজ ইউনিভার্সিটিতে সত্যি কি কোনো সমস্যা হয়, দেখুন আমাদের রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গে এই ধরনের সমস্যা একেবারে হয় না বললেই চলে, কারণ পশ্চিমবঙ্গে জাতপাতের বিষয়টা ততখানি প্রকট নয়। কিন্তু উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে এই সমস্যাটা কিন্তু ভীষণ প্রকট। এসসি এসটি হওয়ার জন্য ক্লাসে, ক্যাম্পাসে, এমনকি হোস্টেলে পর্যন্ত বৈষম্যের শিকার হওয়াটা ওই রাজ্যগুলোতে নতুন কিছু নয়। আর এই বিষয়টা মাথায় রেখেই ইউজিসি এই নতুন নিয়মটাকে চালু করেছেন। তবে ইউজিসি শুধু নিয়ম মানিয়েই কিন্তু ক্ষান্ত থাকেননি। এই নিয়মটা যাতে ক্যাম্পাসে কঠোরভাবে লাগু করা যায় সেই জন্য পদক্ষেপও গ্রহণ করেছে। প্রতিটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে ইউজিসি পরিষ্কার নির্দেশ দিয়েছে যে প্রতিটি কলেজ এবং ইউনিভার্সিটিতে বাধ্যতামূলকভাবে ইকুয়াল অপরচুনিটি সেন্টার এবং ইকুইটি কমিটিকে গঠন করতে হবে। এই কমিটির চেয়ারপারসন হবেন স্বয়ং ভাইস চ্যান্সেলর। কমিটিতে এসসি, এসটি, ওবিসি ও মহিলা প্রতিনিধিত্ব বাধ্যতামূলকভাবে থাকবে এবং 24x7x365 হেল্পলাইন ও অভিযোগ গ্রহণের ব্যবস্থাটাকেও রাখতে হবে। আর এই নিয়ম মানাটা বাধ্যতামূলক, না মানলে ফান্ডিং, রিকগনিশন সব বন্ধ হয়ে যাবে। মানে নতুন এই নিয়মকে কত কঠোরভাবে লাগু করার চেষ্টা হয়েছে, আশা করি বিষয়টা আপনারা উপলব্ধি করতে পারছেন। তবে এই নতুন নিয়ম ভালো করে পড়লে এর ভালো দিক এবং মন্দ দিক দুটোই কিন্তু খুঁজে পাওয়া যাবে। ভালো দিক বলতে, যেমন ধরুন কোনো ছাত্রকে তার জাতের কারণে হোস্টেলে থাকতে দেওয়া হলো না, বা কোনো শিক্ষক ক্লাসে ছাত্রকে জাত তুলে অপমান করলেন, তখন সেই ছাত্র সরাসরি ওই কমিটিতে অভিযোগ করতে পারবে এবং সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষকে ব্যবস্থা কিন্তু নিতেই হবে। তো এটা তো খুব ভালো ব্যাপারই, তাই না? তাহলে বিতর্কটা কোথায়? আসলে এই নতুন নিয়মে ইকুইটি বা সমতার কথা বলা হয়েছে বটে, কিন্তু সবাইকে সমানভাবে সুরক্ষার কথা স্পষ্টভাবে বলা হয়নি। মানে নিয়মে মূল সুরক্ষার কথা বলা হয়েছে এসসি, এসটি, ওবিসি ছাত্রদের জন্য, কিন্তু জেনারেল ক্যাটাগরির ছাত্র বা শিক্ষকদের সুরক্ষা নিয়ে
পরিষ্কারভাবে কিছু বলা নেই। যেমন ধরুন, একজন শিক্ষক কাউকে পরীক্ষায় কম নম্বর দিলেন, আর ওই ছাত্র অভিযোগ করলো আমার জাত দেখে কম নম্বর দেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রমাণ না থাকলেও শিক্ষকের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা হয়ে যাবে, তার চাকরিটা তো যাবেই, জেল পর্যন্ত হয়ে যাবে। আর একটা উদাহরণ দিই, ধরুন কোনো এসসি ছাত্র একটা জেনারেল কাস্টের মেয়েকে প্রপোজ করলো, মেয়েটি না বলার পরে সে অভিযোগ করলো সে আমাকে জাত নিয়ে খোঁটা দিয়েছে। অভিযোগ মিথ্যে হলেও ওই ছাত্রী কিন্তু গ্রেপ্তার হয়ে যাবে এবং তার জেলও হয়ে যাবে। তাই এখানে প্রশ্ন উঠছে যে জেনারেল ছাত্র বা শিক্ষক যদি মিথ্যা অভিযোগে ফেঁসে যায় তো সে কোথায় যাবে, তার অভিযোগটা কে শুনবে? এই প্রশ্নগুলোর কোনো পরিষ্কার উত্তর কিন্তু এই নিয়মে বলা নেই। এর ফলে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে মিথ্যা অভিযোগ বাড়বে, শিক্ষকরা পড়াতে ভয় পাবে, ক্যাম্পাসে অশান্তি বাড়বে, সর্বোপরি পড়াশোনার জায়গায় বারবার জাতের হিসেব ঢুকে পড়বে, যার ফলে ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি হয়ে যাবে। এই কারণেই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিতর্ক এতটাই বেড়ে গিয়েছিল যে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টিতে হস্তক্ষেপ করে এই নতুন নিয়মে স্টে অর্ডার দিয়ে দিয়েছে। মানে কোর্টের নির্দেশ মতো নতুন ইউজিসি নিয়ম আপাতত চালু করা যাবে না। এর কারণ হিসাবে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে নিয়মগুলো পরিষ্কার নয়, তাই ভুলভাবে ব্যবহার হওয়ার আশঙ্কা রয়েছে। আদালতের স্পষ্ট নির্দেশ, আপাতত 2012 সালের পুরনো নিয়মই চলবে। এরপরে সরকার এবং ইউজিসিকে একসঙ্গে বসে সব ছাত্র ও শিক্ষকের জন্য সমানভাবে সুরক্ষা দেয় এমন স্পষ্ট ও ভারসাম্যপূর্ণ নিয়ম তৈরি করতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝলেন। এই হলো সম্পূর্ণ বিতর্কের বিষয়। কিন্তু দুর্ভাগ্যবশত গত প্রায় 1.5 থেকে 2 সপ্তাহ ধরে সংবাদপত্র থেকে শুরু করে টিভি চ্যানেল, ইউটিউব, সব জায়গাতেই যে বিশ্লেষণগুলো করা হচ্ছে সেখানে কম বেশি সবাই সমস্যার মূল জায়গাটাকে বাদ দিয়ে ওপর কথা বলছে, ফলে বিষয়টা আরও বেশি জটিল হয়ে যাচ্ছে। তাই যদি সমস্যাটার একেবারে গোড়া বুঝতে হয় তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যে ইউজিসি এই যে প্রমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন, এই সংক্রান্ত রেগুলেশন বা গাইডলাইন এগুলো তৈরি করেছে, তারা এই গাইডলাইনগুলো আসলে কোথা থেকে পেল? আসলে এই যে ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুসিভনেস শব্দগুলো, এগুলো পশ্চিমা দেশগুলোতে ব্যবহৃত পশ্চিমা ধ্যান ধারণা, যা ভারতীয় ধ্যান ধারণার সঙ্গে মোটেও কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়। কেন সামঞ্জস্যপূর্ণ নয় সেটা বোঝার জন্য আমাদের এই ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুসিভনেস শব্দ তিনটির উৎস বুঝতে হবে এবং জানতে হবে পশ্চিমা দেশগুলোতে, বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে এই ডাইভার্সিটি, ইকুইটি এবং ইনক্লুসিভনেস সংক্রান্ত গাইডলাইনগুলোকে কেন এবং কোন পরিস্থিতিতে তারা তাদের সমাজে ব্যবহার করতে শুরু করেছিল এবং কেন তারা শেষ অবধি ব্যর্থ হয়েছিল। বিষয়টা একটু গভীর, তবে আমি সহজ করে বুঝিয়ে বলছি, একটু ভরসা রাখুন। আসলে 20 শতকে ইউরোপ এবং আমেরিকার মতো পশ্চিমা দেশগুলো একসঙ্গে অনেকগুলো মানসিক সমস্যার মধ্য দিয়ে পাস করছিল, কারণ বহু বছর ধরে তারা বিশ্বের নানান দেশকে উপনিবেশ বানিয়ে সেখানকার মানুষের ওপরে শোষণ, লুটপাট এবং অত্যাচার চালিয়েছে। মানে জাতিগতভাবে তারা পাপ করেছে। আর খ্রিস্টান ধর্মে পাপ বা সিন খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা, আপনারা জানেন। খ্রিস্টান মাত্রেই তারা সর্বদা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য যিশু এবং পরম পিতার কাছে প্রার্থনা করে, যাতে পাপ মুক্ত হয়ে তারা স্বর্গলাভ করতে পারে। ফলে 20 শতকে পশ্চিমা দেশগুলো সমষ্টিগতভাবে তাদের ঔপনিবেশিক পাপ থেকে মুক্ত হতে চাইছিল। তবে শুধু এই একটা পাপ নয়, এর পাশাপাশি পশ্চিমা সমাজে বর্ণ বৈষম্যগত পাপও কিন্তু খুবই প্রকট ছিল। শ্বেতাঙ্গরা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে ভাবত, আর সেই কারণে এশীয় ব্রাউন এবং আফ্রিকান বংশোদ্ভূত ব্ল্যাক মানুষদের সঙ্গে দীর্ঘদিন ধরে তারা চরম বৈষম্য করে এসেছে। চাকরি, শিক্ষা, সামাজিক মর্যাদা, প্রায় সব ক্ষেত্রেই এই বৈষম্যটা কিন্তু ছিল ভীষণ রকমের প্রকট। তাছাড়া পশ্চিমা সমাজে নারীদের প্রতিও বৈষম্য ছিল কিন্তু প্রবল। বহুদিন ধরেই নারী এবং পুরুষের সমান অধিকার ছিল না। ভোটাধিকার থেকে শুরু করে রাজনৈতিক এবং সামাজিক অধিকার সব কিছুই নারীরা প্রকৃত অর্থে পেতে শুরু করে অনেক দেরিতে, মূলত 20 শতকের মাঝামাঝি সময়েরও পরে। অর্থাৎ
সমষ্টিগতভাবে তারা এই 3 রকমের পাপ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছিল। কারণ আগেই বলেছি খ্রিস্ট ধর্মে পাপ বা সিন ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ। অতীতে করা অন্যায়ের জন্য অনুশোচনা এবং সেই পাপ থেকে মুক্তি পাওয়ার প্রচেষ্টা, এই ভাবনা পশ্চিমা খ্রিস্টান মানসিকতায় গভীরভাবে কাজ করে। অনেকে আপনারা এটা জানেনও। ফলত ঔপনিষদবাদ, বর্ণ বৈষম্য এবং নারী বৈষম্যের কারণে পশ্চিমা সমাজে যে পাপবোধ বা অপরাধবোধ তৈরি হয়েছিল তা এতটাই তীব্র ছিল যে 1950-60-এর দশক থেকে এই দেশগুলোর থিঙ্ক ট্যাঙ্ক এবং নীতি নির্ধারকরা ভাবতে শুরু করে যে এই মানসিক বোঝা থেকে কিভাবে তারা মুক্তি পাবে। কারণ খ্রিস্ট ধর্মের নীতি অনুযায়ী অন্যায়ের ক্ষতিপূরণ না করলে পাপ থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। তাই তারা নিজেদের খ্রিস্টীয় চিন্তার কাঠামোর মধ্যেই এর সমাধানকে খুঁজতে শুরু করে। সেখান থেকেই তারা এই সিদ্ধান্তে আসে যে সমাজকে বৈষম্য মুক্ত করতে হলে সমাজের ন্যায় এবং ন্যায্যতাকে প্রতিষ্ঠা করতে হবে। আর এই ভাবনা থেকেই ধীরে ধীরে ফেয়ারনেস ও জাস্টিসের ধারণা পশ্চিমা সমাজে জোরালো হয়। মানে সমাজে যাদের সঙ্গে অন্যায় হয়েছে তাদের জন্য বিশেষভাবে কিছু করার প্রয়োজন, এই ধারণা সমাজে প্রতিষ্ঠিত হতে শুরু করে। এই প্রক্রিয়ার ফল হিসেবে পশ্চিমা দেশগুলোতে ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুসিভনেসের ধারণার বিকাশ ঘটে। সহজ ভাষায় বললে সমাজে যারা পিছিয়ে পড়েছে তাদের মূল স্রোতে আনার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া শুরু হয়। মানে প্রক্ষান্তরে শ্বেতাঙ্গ শ্রেণীর ওপরে একটা নৈতিক দায় চাপানো হয়, তারা যেন নিজেরাই বৈষম্য কমানোর কাজটা করে, যেটাকে পরবর্তীকালে হোয়াইটস ম্যান বার্ডেন বলা হতে শুরু করে। এই আলোচনাটা একটু পরে করছি। এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী বলা হয় যেখানে বৈষম্য আছে সেখানে সক্রিয়ভাবে ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে। যেমন যদি কোনো সমাজে শ্বেতাঙ্গরা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে মনে করে, ব্রাউন এবং ব্ল্যাক জনগোষ্ঠীকে অবহেলা করে, তাহলে সেই শ্বেতাঙ্গ সমাজের ওপরেই দায় পড়বে বর্ণ বৈচিত্র্যকে মেনে নেওয়া। তাদেরকে বলা হবে চাকরি, শিক্ষা, প্রশাসন, অর্থনৈতিক সুবিধা সব জায়গায় এই জনগোষ্ঠীগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। মানে ইনক্লুসিভনেসটাকে দেখাতে হবে। সেই দায় পালনের একটা উপায় হিসেবে দেখা যায় বিংশ শতকের মাঝামাঝি সময় থেকে পশ্চিমা দেশগুলো দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করছে। মানে যে সমস্ত দেশকে একসময় শোষণ করা হয়েছে এখন তাদের উন্নয়নের পথে সহায়তা করা, এটাই নৈতিক কর্তব্য বলে পশ্চিমা সমাজে তুলে ধরা হতে শুরু করে। আর এই চিন্তা থেকেই নর্থ সাউথ কোঅপারেশনের ধারণার জন্ম হয়। এখানে নর্থ মানে উন্নত দেশগুলো আর সাউথ মানে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো। উন্নত দেশগুলোর দায়িত্ব হিসাবে দেখানো হয় যে তারা যেন গ্লোবাল সাউথের উন্নয়নে সাহায্য করে, যাতে অতীতের পাপের কিছুটা প্রায়শ্চিত্ত হয়। এই ভাবনার সঙ্গেই যুক্ত একটা পরিচিত ধারণা হলো হোয়াইটস ম্যান বার্ডেন। এর মানে শ্বেতাঙ্গ সমাজের কাঁধে একটা নৈতিক বোঝা চাপানো হয়েছে। যতদিন না পর্যন্ত বিশ্বজুড়ে উন্নয়ন আনছে, যতদিন না তারা অতীতের ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ দিচ্ছে, ততদিন তাদের পাপ মোচন হবে না। এই ভাবনাটাই হলো এই ধারণার একেবারে মূল কথা। আর এটাকে বাস্তবায়ন করতে গিয়ে পশ্চিমা দেশগুলোতে ডাইভার্সিটি, ইনক্লুসিভনেস প্রমোট করবার জন্য বড় প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে গড়ে তোলা হয়। বেসরকারি কোম্পানি, সরকারি চাকরি, শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে সব জায়গাতে আলাদা আলাদা করে কমিটি, কমিশন, বিভিন্ন বডি তৈরি করা হয়, যেখানে ইচ্ছাকৃতভাবে বলা হয় ব্রাউন জনগোষ্ঠীর প্রতিনিধিরা থাকুক, ব্ল্যাক জনগোষ্ঠীর প্রতিনিধিরা থাকুক, নারীরাও থাকুক। এইভাবে একটা পূর্ণাঙ্গ কাঠামো দাঁড় করানোর চেষ্টা হয় আর কি। কিন্তু সমস্যাটা এখান থেকেই তৈরি হয়। কেন? কারণ এই কাঠামো তৈরির উদ্দেশ্য ছিল সবাইকে একসঙ্গে নিয়ে আসা, কিন্তু বাস্তবে দায়িত্বটা কার ওপরে চাপানো হয়েছিল? মূলত শ্বেতাঙ্গ শ্রেণীর ওপরে। তাদেরকেই বলা হয়েছিল সমাজে যারা পিছিয়ে পড়ছে তাদের ন্যায় এবং সুযোগকে নিশ্চিত করা তোমাদের দায়িত্ব। ফলে অনিচ্ছাকৃতভাবে হলেও পশ্চিমা সমাজে এই বার্তাটা ছড়িয়ে পড়ে যে শ্বেতাঙ্গরা একদিকে আর ব্রাউন আর ব্ল্যাক জনগোষ্ঠীটা আর একদিকে। অর্থাৎ সবাইকে এক করার বদলে আমরা আর ওরা, এই বিভাজনটা
পশ্চিমা সমাজে আরও বেশি স্পষ্ট হয়ে যায়। একই যুক্তি নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। যখন পুরুষদের বলা হয় নারীদের অধিকার নিশ্চিত করা তোমাদের দায়িত্ব, তখন অবচেতনে এমন একটা ধারণা তৈরি হয় যেন নারীরা এখনও পুরুষের দয়ার ওপরে নির্ভরশীল। এতে নারী পুরুষের মধ্যে সমতা আসার বদলে সম্পর্কটা আরও আলাদা করে চিহ্নিত হয়ে পড়ে। ফলে এই ফ্রেমওয়ার্ক চালু থাকা সত্ত্বেও পশ্চিমা সমাজে বিভাজন কিন্তু এতটুকুও কমেনি, বরং অনেক ক্ষেত্রে বিভাজন অনেকটা বেড়ে গেছে। আজও সেখানে ব্ল্যাক বনাম হোয়াইটের সংঘাত রয়েছে। সমস্যার সমাধান তো হয়নি, বরং সমস্যাটা ভেতরে ভেতরে আরও বেড়ে গেছে। অর্থাৎ ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুসিভনেস এই মডেলটা হলো পশ্চিমা দেশের একটা ব্যর্থ সামাজিক মডেল। আশা করি এই অবধি বিষয়টা পরিষ্কার হলো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ইউজিসি তাহলে কোথায় ভুলটা করেছে? আমাদের ইউজিসির ভুলটা হলো যে সে একটা ব্যর্থ মডেলকে ভারতের মতো দেশের ওপরে চাপাতে গেছে। আর পশ্চিমা মডেল, যেটা মোটেও ভারতীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এটা চাপাতে গিয়েই গণ্ডগোলটা হয়ে গেছে। প্রথমত, পশ্চিমা দেশের সংস্কৃতি আর ভারতের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা, তাই সমস্যা এবং সমস্যার সমাধানের পদ্ধতিও আলাদাই হবে, তাই নয় কি? আর তাছাড়াও এই মডেলটা যেটা ইউজিসি গ্রহণ করেছে সেটা পশ্চিমা দেশে একটা প্রমাণিত ব্যর্থ মডেল। তাহলে নিশ্চয়ই এখন আপনি প্রশ্ন করবেন যে পশ্চিমা দেশে একটা মডেল ব্যর্থ হয়েছে, এটা জানার পরেও ইউজিসি কেন এটাকে গ্রহণ করতে গেল? আসলে এর উত্তর লুকিয়ে আছে আমাদের মধ্যে এখনও থেকে যাওয়া ঔপনিবেশিক মানসিকতার মধ্যে। আমরা 70-80 বছর স্বাধীন হয়েছি বটে, কিন্তু এখনও আমরা মনে করি পশ্চিম যা করবে সেটা সবসময় ভালো, তাই অন্ধভাবে পশ্চিমা মডেলকেই আমাদের দেশের ওপরে চাপিয়ে দিলেই সব কিছু ভালোভাবে হয়ে যাবে। এই ঔপনিবেশিক চিন্তা থেকেই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রায় সব সরকারই ব্রিটিশ আমলের মতো আজও সিভিল সার্ভেন্টদের বিদেশে পড়তে পাঠায়, স্টাডি ট্যুরে বিদেশে পাঠায়, বিদেশি বিশ্ববিদ্যালয়, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার জন্য মুখিয়ে থাকে একেবারে। মানে বিষয়টা হলো এমন যে পশ্চিমাদের কাছ থেকে শিখতে পারলেই আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে, যেটাকে আমি বারবার ঔপনিবেশিক মানসিকতা বলছি। ফলত এই কর্মকর্তারা বিদেশ থেকে ফিরে এসে সেখানকার সামাজিক ও প্রশাসনিক ফ্রেমওয়ার্কগুলোকে ইউনিভার্সাল মডেল হিসেবে ধরে নিয়ে অন্ধভাবে ভারতে প্রয়োগ করার প্রস্তাব দেন। অথচ আজও এই নীতি নির্ধারকরা বুঝতে চেষ্টা করেন না যে এই মডেলগুলো যে সমাজের জন্য তৈরি, ভারতের সমাজ তার থেকে অনেকখানি আলাদা। ইউজিসির ক্ষেত্রেও ভুলটা এখান থেকেই হয়েছে। পশ্চিমা দেশগুলোর কলেজ, পশ্চিমা দেশগুলোর ইউনিভার্সিটিতে বর্ণবাদের অবসানের জন্য যে মডেলটাকে তারা অ্যাপ্লাই করে, ইউজিসি সেই একই মডেল আমাদের কলেজ, আমাদের ইউনিভার্সিটিতে জাতিবাদের ক্ষেত্রে ব্যবহার করতে চাইছে। সমস্যাটা কোথায় হয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। অথচ ইউজিসি একবারও ভেবে দেখেনি যে পশ্চিমা দেশে এই ফ্রেমওয়ার্কগুলোর উৎপত্তি হয়েছিল এক ধরনের নৈতিক অপরাধবোধ থেকে, মানে খ্রিস্টান ধর্মের পাপের প্রায়শ্চিত্ত করার নীতি থেকে। সেই প্রায়শ্চিত্তের একটা উপায় হিসেবেই মূলত রেসিজম বা বর্ণ বৈষম্যের সমস্যা মোকাবেলা করবার জন্যই এই ধরনের ফ্রেমওয়ার্ককে তারা তৈরি করেছিল। কিন্তু ভারতের মূল সমস্যা তো রেস বা বর্ণ বৈষম্য নয়, ভারতের সমস্যা তো কাস্ট বা জাতিভেদ প্রথা। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে ইউজিসি। রেসিজমের জন্য তৈরি একটা ফ্রেমওয়ার্ককে কাস্টিজমের মতো সম্পূর্ণ ভিন্ন সমস্যার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বিশ্বের বহু দেশের সমাজে মূল বিভাজনটা রেসের ভিত্তিতে হয়, মানে কালো, সাদা, এশীয় ইত্যাদি বর্ণের ভিত্তিতে হয়। কিন্তু ভারতে সামাজিক বিভাজনের মূল ভিত্তিটাই হলো কাস্ট বা জাত। এই দুই সমস্যা এক নয়, তাদের চরিত্র এক নয়। তবুও যখন রেসকে কাস্টের সমান করে দেখা হয় তখন সমস্যা দেখা দেওয়াটা স্বাভাবিক। আর ইউজিসির এই আইনের ক্ষেত্রে সেই সমস্যাটাই কিন্তু হয়েছে।
কারণ রেস এমন একটা বিষয় যা জন্মগত, যার মধ্যে কোনো রকম পরিবর্তন বা সংস্কার আনা সম্ভব নয়। আপনি কালো বা সাদা হয়ে জন্মালে সেটি বদলানো কি সম্ভব হবে? কখনোই সম্ভব হবে না। কিন্তু কাস্ট এমন একটা সামাজিক ব্যবস্থা, ভারতের ইতিহাস দেখলে দেখবেন যে বহুভাবে এই কাস্ট ব্যবস্থার সংস্কার হয়েছে। ভারতের সমাজে কাস্ট রিফর্ম মুভমেন্ট হয়েছে, সমাজ সংস্কারক বা রিফর্মাররা এসেছেন, পরিবর্তন হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের পরিবর্তন সম্ভব। রেসিজম বা বর্ণ যেখানে একটা অপরিবর্তিত সমস্যা, অন্যদিকে কাস্ট ব্যবস্থা সংস্কারযোগ্য সমস্যা। তাই এই দুই সমস্যার সমাধানে ফ্রেমওয়ার্ক কিন্তু কখনোই এক হতে পারে না। অর্থাৎ আসল সমস্যা হলো ভারতের মতো একটা সমাজে তার সমস্যার সমাধানের জন্য বাইরে থেকে কপি পেস্ট করা ব্যর্থ মডেলকে ব্যবহার করা হয়েছে। গণ্ডগোলটা এখানেই হয়েছে। আশা করি সমস্যার গভীরে গিয়ে সমস্যাটাকে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। তাই পরিশেষে একজন ভারতীয় শিক্ষক হিসাবে আমার মতামত, ভারতের কাস্টের সমস্যা আমাদেরকে ভারতীয় দৃষ্টিকোণ থেকে বুঝতে হবে এবং ভারতীয় দৃষ্টিকোণ থেকেই তার সমাধান করতে হবে। মনে রাখতে হবে যে রেস সংস্কার করা যায় না, কিন্তু কাস্টকে সংস্কার করা যায়। ভারতে বহুবার এই জাতিভেদকে সংস্কার করাও গেছে। যেহেতু রেস আর কাস্ট এক জিনিস নয়, তাই অন্ধভাবে পশ্চিমা সংস্কৃতিকে অনুসরণ করে কাস্টের সমস্যা সমাধানে রেসের ফ্রেমওয়ার্ককে ব্যবহার করলে ব্যর্থতা অনিবার্য। তো এই হলো সম্পূর্ণ বিতর্কের বিষয়। আশা করি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি কি মনে করেন স্বাধীনতার এত বছর পরও আমাদের মধ্যে এখনও ঔপনিবেশিক মানসিকতা থাকা উচিত? এখনও কি আমাদের পশ্চিমা দেশগুলো থেকে সমস্ত নিয়মকানুন কপি করে নিজের দেশে প্রয়োগ করা উচিত? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত নিশ্চয়ই জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার আমি নিজে অপেক্ষায় রইলাম। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।